আচ্ছা, এবার আমাকে দেখা মানে এবার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো এবং আমাকে শোনা যাচ্ছে তো? আচ্ছা, এইবার আমাকে শোনা যাচ্ছে তো এবং আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল গুড ইভিনিং সবাইকে। আমি এক্সট্রিমলি সরি, আমি এইসব গুগল মিট থেকে খুব একটা কমফোর্টেবল নই। আমি এগুলো নতুন নতুন শিখছি, সেই কারণে একটু লেট হলো পুরো 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 ব্যাপারটা সেট আপ করতে। তো এনিওয়ে, অনেকেই জয়েন করেছো। আহ, সবাইকে আমাদের জিজ্ঞাসুর এই নিউজ কন্টেন্ট রাইটিং, আমাদের এই যে কারিকুলামটা আমরা শুরু করছি সেটাতে ওয়েলকাম। এখানে আমি একটু জানতে চাইবো, আমি আগের দিন যে মাস্টার ক্লাসটা নিয়েছিলাম, সেখান থেকে কি কেউ আছে? আগের দিনের মাস্টার ক্লাস অ্যাটেন্ড করেছিলে এবং আজকেও আছো? হ্যাঁ স্যার, আছি। ওকে। তো যারা রয়েছো তারা জানো যে আগের দিন আমি কিছু নিউজ কন্টেন্ট লেখার কিছু গোল্ডেন থাম্ব রুল সম্পর্কে আমি বলেছিলাম। তো আজকেও মোটামুটি সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্লাস আজকে আমরা নতুন যেটা শিখব সেটা হচ্ছে আহ, কি করে একটা কপি লিখতে হয়। আজকে আমরা একটা নিউজ নিউজ কন্টেন্ট আমরা লিখব। তো আহ, যারা আগের ক্লাসে যারা ছিল না তাদের জন্য ছোট্ট রিক্যাপ দিয়ে দিই। আগের দিন আমরা আগের দিন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 5W1H। ঠিক আছে? 5W1H ব্যাপারটা কি সেটা আমি এক এক করে বলবো। আগে 5টা ডাব্লিউ লিখি আর একটা এইচ লিখি। 5W1H হচ্ছে যে কোনো নিউজ কন্টেন্ট লেখার একদম থাম্ব একটা রুল। এই 5টা ডাব্লিউ কি কি? হোয়াট, ওয়েন, হোয়ার, হু, একটা হচ্ছে হাউ। ঠিক আছে? এই ডাব্লিউটা আমরা একটু পরে রিভিল করব। ঠিক আছে? মানে একটা নিউজ কন্টেন্ট আমরা যদি লিখি সেখানে 5টা ডাব্লিউ থাকতে হয়, একটা এইচ থাকতে হয়। আমি 4টে ডাব্লিউ কি কি সেটা আমি বলে দিলাম। তো আমি চাইবো আমরা যখন একটা টোটাল নিউজ কন্টেন্ট আমরা কমপ্লিট করব তখন 5 নম্বর ডাব্লিউটা তোমরা খুঁজে বার করবে। তোমরাই ঠিক করবে এই 5 নম্বর প্যারামিটারটা কি। তো আহ, আজকে সন্ধ্যে থেকে তোমরা যারা একটু সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট ইত্যাদি যারা স্ক্রোল করছো তারা প্রত্যেকেই আহ, মানে তোমরা এটা সম্পর্কে জানো যে কঙ্গনা রানাওয়াতকে আজকে চণ্ডীগড় এয়ারপোর্টে আহ, থাপ্পড় মারা হয়েছে। এই নিউজটা থেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছে? একটু একটু হ্যান্ড রেজ করো। সায়ন সিংহ রায় দেখেছে, বুলটি বণিক দেখেছে, স্বপ্ননীল পান্ডা দেখেছে। একটু দেখি কে কে দেখেছে। আচ্ছা, স্বপ্ননীল পান্ডা দেখেছে, বুলটি বণিক দেখেছে, গার্গী দাস দেখেছে, রূপম মুখোপাধ্যায় দেখে, বাবারে অনেকে দেখেছে। তো আমি এটা ধরে নিতেই পারি যে 10-11 জন যে খবরটা দেখেছে, আমাদের যে 48 জন এই এই ক্লাসটা ইয়ে করছে, তার মানে এটা একটা বড় সড়ক ঘটনা, এটা একটা নিউজ হওয়ার মতো ঘটনা। তো আমরা এসো আজকে আমরা এটা নিয়েই একটা কপি লেখার চেষ্টা করি। আচ্ছা, আবার আমি এইটা ফিরে যাই। 4টে যে ডাব্লু, সেই ডাব্লু গুলোর মধ্যে একটা হচ্ছে হোয়াট, অর্থাৎ কি ঘটেছে। কি ঘটেছে না কঙ্গনা রানাওয়াত থাপ্পড় খেয়েছেন।
কখন ঘটেছে বা বা কবে ঘটেছে। আজকে ঘটেছে, বৃহস্পতিবার ঘটেছে। ওয়্যার মানে কোথায় ঘটেছে, চণ্ডীগড় এয়ারপোর্টে ঘটেছে। কার সঙ্গে ঘটেছে, একটা থাপ্পড় তো কেউ তো নিজে নিজে একা একা থাপ্পড় মারতে তো পারে না। তার মানে এক বা একাধিক লোক এই টোটাল ইনসিডেন্টটার সঙ্গে জড়িত। আর একটা ডাব্লু আমরা রেখে দিয়েছি, যে ডাব্লুটা তোমরা রিভিল করবে, তোমরা রিভিল করে আমাকে বলবে। আর একটা হচ্ছে, একটা যে এইচ মানে হচ্ছে হাউ, কিভাবে থাপ্পড়টা খেয়েছে, মানে কি উনি কি করতে যাচ্ছিলেন, মানে হঠাৎ করে কেন সে কেউ একটা থাপ্পড় মারলো। তো এইটা আমরা একটু নিজেরা চেক করব। তাহলে যাওয়া যাক, চলো দেখি একটা কপিতে। একটা কপি আমি আহ, লিখেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে যে কোনো কপি শুরু হয় হচ্ছে একটা ডেট লাইন দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো, এবিসিডিটা একটা আমি একটা একটা কাল্পনিক নিউজ হাউসের নাম লিখেছি। এখানে যদি আনন্দবাজারের হতো তাহলে আনন্দবাজার ওয়েব ডেস্ক লিখতে হতো, যদি 24 ঘন্টার হতো তাহলে 24 ঘন্টার ওয়েব ডেস্ক লিখতে হতো, বা অন্য কোনো হাউসের হলে সেই হাউসের নামটা লিখতে হতো। এইবার একটা প্রশ্ন হচ্ছে, আমি এখানে ওয়েব ডেস্ক শব্দটা আমি কেন লিখেছি, এটা আমাকে কেউ উত্তর দিতে পারবে? এনি গেস? সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেছে বলে। প্রশ্নটা বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে, এই যে আমি এখানে ওয়েব ডেস্ক শব্দটা লিখেছি, এটা কি কারণে লিখেছি? আচ্ছা, অনলাইন পোর্টালের জন্য পাবলিশ হচ্ছে বলে। কাছাকাছি উত্তর, এটা কাছাকাছি একটা ঠিক উত্তর। for the আরেক purpose of worldwide circulation নাকি? না, আহ, কাছাকাছি যে উত্তরটা ঠিক এসছে, আমি একটু সেটার সূত্র ধরে বলি। হ্যাঁ, একটা নিউজ হাউসে আমি যদি একটা টোটাল একটা মিডিয়া হাউসকে আমি যদি কনসিডার করি, তাহলে সেখানে একটা নিউজ আসার বা ডেলিভার করার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। মানে সেটা কেউ স্পটে গিয়ে খবরটা করতে পারে, কেউ টিভি থেকে খবরটা করতে পারে, কেউ ফোনে খবরটা সংগ্রহ করে করতে পারে। এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে কোন ডেস্ক থেকে, মানে একটা ডেস্ক হচ্ছে রিপোর্টিং ডেস্ক, একটা ডেস্ক হচ্ছে স্পোর্টস ডেস্ক। তেমনি সময়ের সঙ্গে সঙ্গে যখন নিউজ পোর্টাল গুলো এসছে, নিউজ ওয়েবসাইট গুলো তৈরি হয়েছে, তখন একটা নতুন ডেস্ক তৈরি হয়েছে, যারা ওয়েবসাইটের নিউজ গুলোকে কি বলবো লেখে বা প্রসেস করে। এই ডেস্কটাকে বলা হয় হচ্ছে ওয়েব ডেস্ক। তার মানে হচ্ছে, ঘটনাটা যখন ঘটে, তখন আমার এই এবিসিডি ওয়েব ডেস্কের কোনো সাংবাদিক স্পটে উপস্থিত ছিল না। সে ওয়েবের বিভিন্ন মানে রিসোর্স থেকে এই খবরটা সংগ্রহ করেছে এবং লিখেছে। তো সেই কারণে এই যে পুরো নিউজ যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা ওয়াজ প্রডিউসড বাই দ্য ওয়েব ডেস্ক। তাহলে যেই খবরটা তৈরি করেছে, আহ, এটাকে বলা হচ্ছে, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে ডেডলাইন ক্রেডিট। ঠিক আছে, তো ডেডলাইন ক্রেডিটে মানে তার নাম যাবে, যে ডেস্ক এখান থেকে এই খবরটা রেডি করেছে। হ্যাঁ, এর কিছু ব্যতিক্রম হয়। কি হয় সেগুলো আমি আরো বিস্তারিত আমি ক্লাসে বলবো। তবে যে কোনো নিউজ কন্টেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে 90 to 95% নিউজ কন্টেন্ট এই এবিসিডি মানে XYZ বা এবিসিডি বা আনন্দবাজার বা আজকাল এই ধরনের নামগুলো দিয়ে শুরু হয়, যে ওয়েব ডেস্ক। আচ্ছা, এইবার আসি হচ্ছে কপির ইন্ট্রোতে, অর্থাৎ এই এই যে অংশটুকু আমি সিলেক্ট করলাম, এই অংশটার মধ্যে এই অংশটাকে বলে হচ্ছে কপির ইন্ট্রো। কপি লেখার সময় যে থাম্বনেল গুলোকে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কপির প্রথম 3 থেকে 4 লাইনের মধ্যে পুরো ঘটনাটার একটা খুব ছোট্ট সিনপসিস থাকবে।
এটা নেসেসারি নয় যে যে প্রথম লাইনে সেটা লিখে ফেলতে হবে যে যে কি ঘটেছে। আমার হাতে 3 থেকে 4টে সেন্টেন্স থাকবে, যে 3 থেকে 4টে সেন্টেন্সের মধ্যে আমি কি ঘটেছে সেইটা লিখতে পারবো বা বলতে পারবো। তাহলে দেখা যাক আমি কি লিখেছি। আমি লিখেছি ফের শিরোনামে কঙ্গনা রানাওয়াত প্রায়শই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন বিতর্কিত ও, সরি এখানে আমার ওয়ার্ড রিপিট হয়েছে, এটা এটা হওয়া উচিত না। তো প্রায়শই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করে খবরে আসেন বলিউডের কুইন। তবে এবার আক্রমণ কঙ্গনার ওপরেই। চণ্ডীগড় বিমানবন্দরে তাকে সপাটে চর কষালেন এক মহিলা সিআইএসএফ জওয়ান। এখানে কতগুলো জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে, আমি প্রথম লাইনেই লিখিনি কি হয়েছে। প্রথম লাইনে আমি কি লিখেছি, ফের শিরোনামে কঙ্গনা রানাওয়াত, অর্থাৎ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটা বড় কিছু ঘটেছে। এবার কেন সেটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে প্রায়শই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত নানা কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করেন। আমরা অ্যাজ আ রিডার সেটার সঙ্গে সহমত হতে পারি বা নাও হতে পারি, কিন্তু আমি যখন সাংবাদিক হিসাবে এই খবরটা লিখবো বা নিউজ কন্টেন্ট রাইটার হিসাবে এই পুরো কন্টেন্টটা লিখবো, একটা জিনিস ভীষণভাবে আমাদের মাথায় রাখতে হবে যে কোথাও যেন আমার ব্যক্তিগত চয়েস বা বা ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ আমার লেখার যে 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 কন্টেন্টটা, আমার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কোনো প্রতিফলন যেন সেই লেখার মধ্যে আহ না আসে। তো দেখো, আমি এখানে কিন্তু আমি আমি উদাহরণ দিচ্ছি, আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে কঙ্গনা রানাওয়াতকে একদম পছন্দ করি না, কিন্তু আমি কিন্তু এই কথাটা লিখিনি যে প্রায় বিভিন্ন সাক্ষাৎকারে নানা উল্টো পাল্টা মন্তব্য করে বসেন। আমি উল্টো পাল্টা না একদম সোজাসাপটা সেটা বিচার করার কেউ নেই। সেই কারণে আমার এই দুটো শব্দ চয়ন দেখো, বিতর্কিত ও আক্রমণাত্মক। আক্রমণাত্মক কঙ্গনা যা বলেন সেটা নিয়ে বিতর্ক হয় এবং কঙ্গনা প্রায় বিভিন্ন লোকজনকে আক্রমণ করে মন্তব্য করেন। সেই কারণে আমি এই দুটো ওয়ার্ড লিখেছি। আমি কিন্তু খুব সচেতন ভাবে উল্টো পাল্টা, মানে আমি আমি যখন ছবিটা লিখতে যাচ্ছিলাম আমার হাতের গোড়ায় উল্টো পাল্টা মন্তব্য শব্দটা এসেছিল, আমি কিন্তু সযত্নে আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। তো এইবারে আমি আর একটা জিনিস আমি ইউজ করেছি, আর একটা ওয়ার্ড আমি ইউজ করেছি, সেটা হচ্ছে কুইন। খেয়াল রাখতে হবে আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো তখন আমরা চেষ্টা করব এক শব্দ পরপর দুটো সেন্টেন্সে না লেখা। তো আমি কুইন কেন লিখলাম, কারণ কঙ্গনার কুইন সিনেমাটা আমরা সকলেই দেখেছি এবং সেটা খুব হিট সিনেমা। তো এবং সেটা বলিউডের সিনেমা, তো আমি সেই কারণে আমি বলিউডের কুইন লিখলাম। এইটা হচ্ছে কারণ নাম্বার 1। কারণ নাম্বার 2 কি, এখানে তোমরা যদি আমার এই কপিটাকে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে আমি মাঝে মাঝে কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করি, যেমন এখানে কঙ্গনা রানাওয়াত লিখেছি, আহ এইখানে এইখানে বলিউড লিখেছি, তারপরে কুলবিন্দর কৌর এ নামটা আমি বাংলাতেও লিখেছি, ইংলিশেও লিখেছি, তারপরে ফার্ম বিজ 2020, এইগুলো লেখার একটা কারণ আছে। এই কারণটা কি, সেটা হচ্ছে এগুলোকে বলে কিওয়ার্ড ইনজেক্ট করা, কিওয়ার্ড ইনজেকশন। তার মানে আমি যখন যখন আমরা এখানে তার আগে আমি একটু একটু জিজ্ঞাসা করতে চাই, তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কোনো সরি তোমরা যারা গুগলে নিউজ সার্চ করো, তোমরা সেটা বাংলায় লিখে সার্চ করো না ইংলিশে লিখে সার্চ করো? ইংলিশে। আর বাংলা ইংলিশ দুটোতেই। আচ্ছা, আমি একটা পেলাম বাংলা ইংলিশ দুটোতেই, একটা পেলাম ইংলিশে, মানে ইংলিশ টু বাংলা 1। আর ইংলিশ ইংলিশে লিখি।
ইংলিশে তার মানে একটা মোটামুটি একটা ইংলিশে ট্রেন্ড, হ্যাঁ একটা ট্রেন্ড একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকে ইংলিশেই সার্চ করে। এবার আমি যদি, হ্যাঁ এবার বাংলাতে সার্চ করলে কি হবে না, বাংলাতে সার্চ করলেও বাংলাতে সার্চ করলেও হবে, কিন্তু গুগলে কঙ্গনা রানাওয়াত এই নামটা দিয়ে যদি 5টা আর্টিকেল বাংলায় থাকে, তাহলে 500 আর্টিকেল কিন্তু ইংলিশে আছে। এবার অ্যাজ আ নিউজ কন্টেন্ট রাইটার আমি সবসময় আমি আমি চাইবো যে আমার যে লেখাটা, সেই লেখাটা বেশি লোকে বেশি লোকে পড়ুক। এবার গুগল তো বাংলা পড়তে পারে না, গুগল তো ইংলিশটা পড়তে পারে, তাই যাতে গুগল আমার কপিটাকে সহজে খুঁজে পায়, সেই কারণে আমি নামের পাশে কঙ্গনা রানাওয়াতটা ইংলিশে লিখে দিয়েছি। তো আমি কি করলাম, এই এখানে একটা কিওয়ার্ড আমি আমি ঢুকিয়ে দিলাম। ঠিক একইভাবে কেউ যদি বলিউড বলে সার্চ করে, এই যে আমি যেটা সিলেক্ট করেছি, কেউ যদি বলিউড বলে সার্চ করে, তাহলেও কিন্তু যদি আমার ডিজিটাল মার্কেটিং ঠিকঠাক হয়, তাহলেও কিন্তু আমার লেখা এই কপিটা তার সার্চ রেজাল্টে আসবে। ঠিক একইভাবে যদি কেউ চণ্ডীগড় বলেও সার্চ করে, তাহলেও কিন্তু একইভাবে আমার লেখাটা, আমার আমার আর্টিকেলটা তার সার্চ সার্চ রেজাল্টে আসবে। একজন ভালো নিউজ কন্টেন্ট রাইটার তিনি, যিনি প্রাসঙ্গিক কিওয়ার্ড ইউজ করে, প্রাসঙ্গিক ওয়ার্ড ইউজ করে ম্যাক্সিমাম গুগল সার্চের রেজাল্টে তার আর্টিকেলটা নিয়ে আসতে পারে। এবার এবার মনে করো যে কোন কিওয়ার্ডটা আমি নেব, কোন কিওয়ার্ডটা আমি নেব না, এইটা ডিপেন্ড করবে আমার আহ, কি বলবো মানে মানে তার প্রাসঙ্গিকতার উপরে। আজকে ধরো বিরাট কোহলি একটা সেঞ্চুরি করলো, কিন্তু সেই ঘটনার সঙ্গে তো কঙ্গনা রানাওয়াতের কোনো মিল মানে কি বলবো মানে মানে কোনো সম্পর্ক নেই, কোনো কোনো যোগাযোগ নেই। তো আমি এখানে কিন্তু চাইলেও আমি বিরাট কোহলির কিওয়ার্ডটা আমি ঢোকাতে পারবো না। যদি ঢোকাই, গুগল কিন্তু বুঝতে পারে যে কে ইচ্ছা করে ভুলভাল কিওয়ার্ড ঢোকাচ্ছে, তার কোনো সম্পর্ক নেই, তো তখন কিন্তু গুগল তোমার কপিটা রিচ কমিয়ে দেবে। তো তো দেখো আমি এখানে যা যা লিখেছি, এই অংশটুকু, এই সিলেক্ট করা অংশটুকু সবাই একবার একটু একটু পড়ো, নিজেরা মনে মনে পড়ো, পড়ে আমাকে বলো যে ওই যে 5W বলেছিলাম, কে কি কেন কবে কোথায়, তার কোন কোন উত্তর তোমরা এখান থেকে পাচ্ছ। যেমন আমি একটা বলে দিচ্ছি, কে এর একটা কে এর উত্তর আমি এখান থেকে পাচ্ছি, কে চর খেয়েছে, কঙ্গনা রানাওয়াত চর খেয়েছে। আর কিসের উত্তর পাওয়া যাচ্ছে এখান থেকে? ওয়্যার এর উত্তর পাওয়া যাচ্ছে। ভেরি গুড, ওয়েট ওয়েট ট্রেনও পাওয়া যাচ্ছে। এক মিনিট এক মিনিট, প্রত্যেকটা করে নিই। আচ্ছা, প্রথমটা একটু হু কি আমি পেলাম, কাংনা পেলাম, ওয়ার হচ্ছে চণ্ডীগড় পেলাম, ওয়েন পাওয়া গেছে, বৃহস্পতিবার, থার্সডে। এক মিনিট বৃহস্পতি, না বৃহস্পতিবারটা কি এর মধ্যে আছে? নেই কিন্তু, তাই তো, বৃহস্পতিবার রয়েছে তো। সিলেক্ট করা অংশটার মধ্যে বলছি। আচ্ছা, সিলেকশন না, নেই। আচ্ছা, তাহলে আর একটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হোয়াট। আচ্ছা, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে গট স্ল্যাপ। ল্যাপ। আচ্ছা, এইবারে একটা প্রশ্ন হচ্ছে, পুরো হুটার উত্তর কি পাওয়া যাচ্ছে? একটা হুর উত্তর পাওয়া যাচ্ছে, কে চর খেয়েছে। তাহলে আমি যদি বলি যে কে চর খেয়েছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রশ্নটাও আমার মনে উঠে আসবে যে চরটা মারলো কে। এইবার কেন আমি পুরোটাই আমি ফার্স্ট প্যারাগ্রাফে দিয়ে দিলাম না? কারণ আমি যদি পুরোটাই ফার্স্ট প্যারাগ্রাফে দিয়ে দিই, তাহলে লোকে আমার আর বাকি খবরটা পড়বে না। লোকে আমার বাকি খবর না পড়লে কি হবে, এই যে ওয়েব পেজে এই খবরটা আপলোড হয়েছে, সেই ওয়েব পেজে আমার রিডার কম স্টে করবে। কম স্টে করলে কি হবে, সে তাড়াতাড়ি পেজটা বন্ধ করে একটা অন্য পেজে চলে যাবে। গুগল দেখতে চায় আমার ওয়েব পেজে আমার রিডার
কতক্ষণ স্টে করছে। তার মানে কি, আমি বলবো সবটাই, কিন্তু একটু টাইম নিয়ে, রসিয়ে কষিয়ে, লোকের কৌতূহলটাকে একটু উচকে দিই। এবার দেখা যাক। এবার আমি সেকেন্ড প্যারাগ্রাফে আসছি। এই যে বৃহস্পতিবার, বৃহস্পতিবারটা আমি এখানে পেয়ে গেলাম। সরি 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 ওকে, এখানে পেয়ে গেলাম থার্সডে। আচ্ছা, এবার কি হলো, বৃহস্পতিবার দিল্লি যাওয়ার জন্য, হ্যাঁ আচ্ছা, এই এই অংশটুকু আবার আবার আমি সিলেক্ট করছি। কি হয়েছে, বৃহস্পতিবার দিল্লি যাওয়ার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে চেক ইন করেছিলেন কঙ্গনা। সিকিউরিটি চেকের সময় তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান। দেখো খেয়াল করো, এখানে এখানে কুলবিন্দর কৌরের নামটা, কুলবিন্দর কৌরের নামটা আমি ইয়েতে দিয়েছি, আহ, আমি ইংলিশে দিয়েছি। তার কারণটা কি, কারণ এখন সারা দেশের লোক যারা কঙ্গনার এই খবরটা জানতে পেরেছে, তারা কিন্তু কুলবিন্দর কৌরের নাম দিয়ে সার্চ করবে যে কে কে এই কুলবিন্দর কৌর। অর্থাৎ এই কুলবিন্দর কৌর কিন্তু এখন টপ সার্চে আছেন, টপ। এবার দেখা যাক সত্যি কি টপ সার্চে আছেন। আমরা একটু আর একটা উইন্ডোতে যাই, সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোর যে রিয়াকশন, সেটা সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে টুইটারে। সেইখান থেকে দেখে বোঝা যায় যে আমি যে কন্টেন্টটা লিখছি, সত্যি কি সেটা আমার কি ট্রেন্ডিং টপিক। আশা করি সবার ইয়ে আছে, টুইটার বা এখন যেটা এক্স নাম হয়ে গেছে, এক্স অ্যাকাউন্টটা আছে। তো এই দেখো, 1 নম্বরে আছে কঙ্গনা রানাওয়াত। এইখানে দেখো কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঋত্বিক রোশনের নাম জুড়ে যাচ্ছে। কেন জুড়ে যাচ্ছে? কারণ কঙ্গনা আর ঋত্বিকের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আহ ছিল বলে একটা একটা রটনা বা ঘটনা, যাই হোক, সেটা রয়েছে। দেখো ট্রেন্ডিং এর মধ্যে কঙ্গনা রানাওয়াতটা 1 নম্বরে আছে, একদম 1 নম্বরে আছে। এ দেখো হিন্দি কঙ্গনা রানাওয়াত 1 নম্বরে আছে। একটু দেখি তো কি কি টপে আছে। এই দেখো, আচ্ছা, এই টুইটারের স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে আমার আমার মধ্যে মানে সবসময় প্যালপিটেশন লাগে যে আমি যা দেখাচ্ছি সেটা দেখা যাচ্ছে কিনা। এনিওয়ে, দেখো কঙ্গনা রানাওয়াত 1 নম্বরে আছে। পিএমএইচ এ মার দেগা থাপ্পড়, দেখো ট্রেন্ডিং ইন ইন্ডিয়া, কঙ্গনা রানাওয়াত 1 নম্বরে আছে। আর কি আছে, কানাইয়া কুমার, অগ্নিবীর, চিরঞ্জীব, আবার খালিস্তানিটা আছে। এটা নি, এটা আমার ইনসার্ট করা উচিত, এটা আমি ইনসার্ট করিনি লেখার মধ্যে। এনিওয়ে, তার মানে কঙ্গনা রানাওয়াতটা এই টপিকটা চুজ করে বা লেখার জন্য চুজ করে আমরা ভুল করি। তো যে মুহূর্তে লোকে কঙ্গনা রানাওয়াত সম্পর্কে সার্চ করবে, তখন কুলবিন্দর কর সম্পর্ক সার্চ করবে। তো সেখানে আমি এই এই কুলবিন্দর করটাও আমি ইনজেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে কুলবিন্দর কর, তার সঙ্গে সিআইএসএফ জওয়ান, তারপরে সবারে চড়ক কষান। তাহলে আর একটা হুবের উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইবার দেখো, এবার কি বলছে, কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন কঙ্গনা, সরি কুলবিন্দর। তিনি জানিয়েছেন কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে বিতর্কিত কৃষি বিল, ফার্ম বিল, দেখো এইটাকেও ঢোকালাম, কারণ এই ফার্ম বিলকে কেন্দ্র করেই আমাদের ঝামেলার সূত্রপাত। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে বিতর্কিত কৃষি বিল এনেছিল, তার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছিলেন কৃষকরা। সেই সময় থেকে আন্দোলনকারীদের কটাক্ষ করেছিলেন তিনি। বলিউড তারকা দাবি করেছিলেন কৃষকরা নাকি 100 টাকার বিনিময়ে আন্দোলন করছেন। প্রতিবাদকারীদের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি, খালিস্তানি, এই একটা কিওয়ার্ড আমি ঢুকিয়ে দিলাম বলেও দাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা।
কুলবিন্দর বলেছেন ওই আন্দোলনে আমার মাও ছিলেন। তাহলে এখান থেকে কি প্রশ্নের উত্তর পাওয়া গেল? যে ওয়াই। ওয়াই, রাইট, একদম। 5 নম্বরটা হচ্ছে ওয়াই। আচ্ছা, তো যেটা দেখা যাচ্ছে যে ওই সিআইএসএফ জওয়ানের মা, তিনি ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন। কঙ্গনা কমেন্ট করেছিলেন যে যারা এই আন্দোলনটা করছে তারা 100 টাকা নিয়ে আন্দোলন করছে। তো সেই রাগটা এই মহিলা, মানে এই কুলবিন্দর কর পুষে রেখেছিলেন। তো এইখানে আমি দেখো 3টে কিওয়ার্ড ঢোকাচ্ছি। এক, যে বিলটাকে নিয়ে আন্দোলনের কারণে এত ঝগড়া ঝামেলা, সেই বিলটা। 2 হচ্ছে ফার্মার। কেন আমি এখানে ফার্মার কিওয়ার্ডটা ঢোকালাম তার উত্তরটা একটু পরে পাওয়া যাবে। আর একটা তো আমি এখানে খালিস্তানি বলে পেয়েছি। এবার হচ্ছে আসছি পরের প্যারাগ্রাফে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতভম্ব হয়ে গেছিলেন কঙ্গনা। দিল্লি এয়ারপোর্টে পৌঁছেই সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল রিনা সিং এবং কিছু সিনিয়র কর্মকর্তার সঙ্গে দেখা করেন তিনি। তাদের কাছে পুরো ঘটনা তুলে ধরেন এবং ইতিমধ্যে কুলবিন্দরকে আটক করা হয়েছে এবং সিআইএসএফ কমান্ডার অফিসে তার জিজ্ঞাসাবাদ চলছে। এইখান থেকে আমি উত্তর পাই হচ্ছে হাউ, যে কি করে ঘটনাটা ঘটেছিল এবং ঘটনাটার মধ্যে কি কি ঘটেছিল। মানে কঙ্গনাকে থাপ্পড় মারা হলো, সেখানেই তো ঘটনাটা শেষ হয়ে যায় না। তারপরে আর কি কি হলো এবং কিভাবে হলো। যে দিল্লি পৌঁছে কঙ্গনা করলেন, কমপ্লেন করলেন। কমপ্লেন করার পরে সিআইএসএফ সে ওই জওয়ানের বিরুদ্ধে একটা স্টেপ নিল। স্টেপ নেওয়ার পর তাকে আটক করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। সেইখানে এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে 5W1H প্রত্যেকটার উত্তর পাওয়া গেল। হ্যাঁ, পাওয়া গেল। ওকে, ফাইন। এইবার একটা, এটা তো যে বেসিক, যে কি ঘটেছে, মানে কে কি কেন কবে কোথায় কিভাবে, এই 6টা প্রশ্নের উত্তর পাওয়া গেল। কিন্তু এই 6টা প্রশ্নেই তো আর একটা ঘটনা শেষ হয়ে যায় না। খুব স্বাভাবিকভাবেই আমাদের জানতে ইচ্ছা করে যে আজকে যদি আমাকে কেউ থাপ্পড় মারে আর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, সেখানে কি ঘটনাটা শেষ? ডেফিনেটলি না। নিশ্চয়ই আমি রাগের মাথায় কিছু বলবো। তাহলে দেখা যাক কঙ্গনা কি বলেছেন। আচ্ছা, এইটা হচ্ছে কঙ্গনা কি বলেছে। এই অংশটাকে বলা হয় হচ্ছে একটা নিউজ কন্টেন্টের কোট পার্ট। মানে যাই ঘটুক, যার সঙ্গে ঘটুক, যেভাবে ঘটুক, তার একটা কিছু বক্তব্য থাকে। মানে একটা ঘটনা ঘটলো, আমরা শুধু সেইটুকু লিখে দিলাম, তাতে ঠিক মানে একটা সম্পূর্ণ সন্তুষ্টি হয় না আর কি। সে কি বলেছে, তার পাল্টা কে কি বলেছে, এইগুলো আমরা মানে এই 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 কৌতূহলটা মনে আসাটা খুব স্বাভাবিক। এবং অ্যাজ আ নিউজ কন্টেন্ট রাইটার তার উত্তর জোগাড় করাটাও খুব স্বাভাবিক। কঙ্গনা কি বলেছে যে, সরি, এটা তার সঙ্গী হয়ে গেছে, এটা সঙ্গে হবে। তো তার সঙ্গে কি ঘটনা ঘটেছে, প্রকারান্তরে কুলবিন্দরকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেন। কঙ্গনা বলেছেন দেশে সন্ত্রাসবাদী ও উগ্রপন্থীদের দাপট বেড়েই চলেছে। তিনি আরো বলেন, আমি নিরাপদে আছি। বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা চলাকালীন ঘটনাটি ঘটে। যে মুহূর্তে চেকিং হয়েছিল, সিআইএসএফ এর এক মহিলা কনস্টেবল অন্য কেবিনে আমার পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। তো এটা গেল হচ্ছে কঙ্গনার দিকের বক্তব্য। এইবারে ওই যে আমি ফার্মার কিওয়ার্ডটা ঢুকিয়েছিলাম, কেন ঢুকিয়েছিলাম তার কারণ হচ্ছে এইটা, যে যে কৃষকদের সাপোর্ট করে ওই কুলবিন্দার নামে মহিলা কঙ্গনাকে চড় মারলেন, সেই কৃষকরা তাকে ডিটেন করার প্রতিবাদে, আটক করার প্রতিবাদে বিমানবন্দরটাকে ঘেরাও করতে আসছে। অর্থাৎ এই যে কৃষকদের জন্য আমি একটা হ্যাশট্যাগ নেব, কারণ কৃষকও একটা পার্টি এই ঘটনায়। যতগুলো
পার্টই থাকবে, আমি তার জন্য একটা একটা করে ট্যাগ নেব। ওই কারণে আমি তখন ওই কিওয়ার্ডটা ইনজেক্ট করেছিলাম। এইবার এবার মূল ঘটনার কিন্তু এই যে আমি যে ডিমার্কেশন মার্ক করছি এইখানে শেষ। মূল ঘটনা হচ্ছে আমার এইখানে শেষ। এইবারে প্রত্যেকটা ঘটনার তো এক মিনিট। তাহলে আমরা এখানে 5W1H এর উত্তর পেলাম। এর সঙ্গে আমরা জানলাম যে যে- যে চর খেয়েছে সে কি বলেছে, যে চর মেরেছে সে কি বলেছে, এবং কি উদ্দেশ্য নিয়ে কি মোটিভ নিয়ে মেরেছে। এবার আরেকটু প্রত্যেকটা ঘটনার কিছু পূর্ব কথন থাকে যে কেন কঙ্গনা রানাওয়াত সাম্প্রতিক সময় ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই, তার উত্তর হচ্ছে এই অংশটা, যে কিছুদিন আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা থেকে এত ভোটের পরাধনে ব্যবধানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেন কঙ্গনা। দেশে যতই নরেন্দ্র মোদীর দল আশানুরূপ ফল না করুক, কঙ্গনার জয় নিশ্চিতই হয়েছে। এইখানে দুটো উদ্দেশ্য আছে। দেখো, এই যে লোকসভা ইলেকশন 2024, এই ট্যাগ ওয়ার্ডটা আমি নিলাম কারণ ভোট সদ্য শেষ হয়েছে। এই ট্যাগ ওয়ার্ডটা দিয়ে এখনো প্রচুর সার্চ হচ্ছে গুগলে, এবং খুব ইচ্ছা করে আমি চাইলে এখানে বিজেপি লিখতেই পারতাম। আমি কি লিখলাম, নরেন্দ্র মোদীর দল, হুইচ ইজ বিজেপি। কেন নরেন্দ্র মোদীর দল লিখলাম? যাতে আমি নরেন্দ্র মোদী কিওয়ার্ডটা আমি পেতে পারি, কারণ নরেন্দ্র মোদী নিয়েও আজকে আমাদের সারাদিন সার্চ হয়েছে। মোদী আজকে পদত্যাগ করেছেন, যেমনটা হয় যে যে বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাকে পদত্যাগ করতেই হয়, মানে এটা একটা প্রোটোকল। কিন্তু নরেন্দ্র মোদীর ঠিক সেই কারণেই ইয়ে হয়েছে, প্রচুর সার্চ হয়েছে, তো আমি এখানে নরেন্দ্র মোদীটা নিলাম। আচ্ছা, এইবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই যে পলিটিশিয়ানদের মধ্যে কি একমাত্র ইয়েই কঙ্গনা রানাওয়াতই প্রথম চর খেলেন? ডেফিনেটলি না। দেখো, একদম লাস্ট প্যারাগ্রাফে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের ভূপেন্দর সিং হুডা, জেডিইউ এর শরদ সরি জেডিইউ এর শরদ যাদবের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটেছে। এইটা দিয়ে আমি সাজালাম। তাহলে আমি আজকে কি দেখালাম? একটা হচ্ছে যে কিভাবে একটা কপি লিখতে হয়, আর একটা হচ্ছে হেডিং। এইটা হচ্ছে মানে হেডিং করলাম। এবার কেন এইটা আমি এই হেডিংটা আমি করলাম? এই হেডিংটার মধ্যে কে চর খেয়েছে সেই ব্যাপারটা আছে, কে চর মেরেছে সেই ব্যাপারটা আছে, এবং কেন চর মেরেছে তার একটা হিন্ট আছে। মানে মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ। হেডিং করার সময় আমাদের ইন্টেনশন কি হওয়া উচিত? আমাদের ইন্টেনশন হওয়া উচিত ওই 5W1H এর কতগুলো প্রশ্নের উত্তর খুব সাইজটাকে বিরাট না করে ফেলে, হেডিংটাকে খুব ভারী না করে ফেলে, ওই 5W1H এর কতগুলো উত্তর আমি হেডিং এ রাখতে পারি। তো 5W1H এর মধ্যে দেখো আমি 4টে জিনিসের উত্তর রেখেছি। সেই 4টে জিনিস কি কি? একটা হচ্ছে কি ঘটেছে, একটা হচ্ছে কার সঙ্গে মানে কে ঘটিয়েছে, একটা হচ্ছে কার সঙ্গে ঘটেছে, আর একটা হচ্ছে কেন ঘটেছে। এই 5W1H, এটা আমি আবারও বলছি, এটা যে কোনো নিউজ কন্টেন্ট লেখার একটা থাম্ব রুল। এই প্রোটোকলটা আমাদের ফলো করতেই হবে। প্রত্যেকটা ঘটনার দুটো দিক থাকেই। প্রত্যেকটা ঘটনা, সেটা পলিটিক্যাল ঘটনা হোক বা আমাদের আহ, দৈনন্দিন জীবনের ঘটনা হোক, আমাদের
চোখের সামনে যা ঘটনা ঘটে সেটারও দুটো দিক থাকে। সাংবাদিকের উচিত, একজন নিউজ কন্টেন্ট রাইটারের উচিত সব সময় দুটো পক্ষের বক্তব্য শোনা। আমরা এই কপির মধ্যে যে চর খেয়েছে তার বক্তব্য শুনেছি, যে চর বেড়েছে তার বক্তব্য শুনেছি। কোনটা ঠিক ভুল আমরা সেটা বিচার করার কেউ নই, আমরা বিচার করব না, সেটা আমরা নিরপেক্ষ ভাবে রেখেছি। এবং টু স্পাইস আপ দ্য কপি, অর্থাৎ এই কপিটার মশলাটা একটু বাড়িয়ে তোলার জন্য আমরা কি করেছি, এর আগে কে কে থাপ্পড় খেয়েছে আমরা সেইগুলো লিখেছি। তো এই হচ্ছে একটা ইনসিডেন্ট কপির খুব বেসিক স্ট্রাকচার, খুব চট। এবার ধরো এই কপিটার সাইজ কত? এই কপিটার সাইজ হচ্ছে 390 শব্দ। এবার এবার হাউস টু হাউস একটা এডিটোরিয়াল পলিসি থাকে। আমি যেমন সাধারণভাবে 250 শব্দের বেশি কপি ওয়েবের ক্ষেত্রে আমি পছন্দ করি না, কারণ 250 শব্দের বেশি কপি পড়ার সময় মানুষের নেই, মানুষ পড়তে করতে চায় না। আমি চেষ্টা করি কপি লিখলে 250 শব্দের মধ্যে রাখতে। আমি এই কপিটা ইচ্ছে করে একটু বড় করেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এবং লাস্টে এই অঙ্কটা জুড়ে দিচ্ছি। কারোর তরফ থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার কোয়েশ্চেন আছে। হ্যাঁ, একটা করে বলো। আপনি এই ইনসিডেন্টটা নিয়ে একটা কন্টেন্ট লিখেছেন যে কঙ্গনা রানাওয়াত চণ্ডীগড় এয়ারপোর্টে চোট খেয়েছে। তো মানে আপনি যে মেন জিনিসগুলো দিচ্ছেন যে কিভাবে, কোথায়, কেন, এই নিউজগুলো আমরা কোথার থেকে পাবো? মানে দেখুন, একটা কন্টেন্ট আমার মধ্যে যা এলো সেটা তো লিখে দিলে আমার তো মোটামুটি রিয়ালিটির সাথে যেটা এক্সাক্ট হয়েছে তার সাথে কিছুটা মিল রাখতে হবে। তো এগুলো আমরা কোথা থেকে জানতে পাবো বা কোথা থেকে জানতে পারবো বা কি কি হবে? তোমার নামটা কি? উল্টি বলি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তুমি একটি নিউজ ইয়েতে তুমি তুমি কাজ করো। ওকে। গুগলে দেখো, গুগল অ্যাপসে যাও, ঠিক আছে? গুগল অ্যাপসে গেলে এই যে নিউজ, আমি তোমাকে সবচেয়ে সহজ রাস্তাটা দেখাচ্ছি যে কি করে নিউজ খুঁজতে হয়। গুগলে গেলে নিউজে ক্লিক করলে দেখতে পাচ্ছ টপ স্টোরিজ। গুগল তোমাকে বেছে দিচ্ছে টপ স্টোরি এই মুহূর্তে কি কি। কঙ্গনা রানাওয়াতের ঘটনা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর নিউজ আছে। হ্যাঁ, এইটা দেখা হচ্ছে যাচ্ছে। এইটা হচ্ছে নিউজ পাওয়ার একটা সোর্স। নিউজ পাওয়ার অজস্র সোর্স আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা সোর্স। এবার আরেকটা সোর্স কি? আরেকটা সোর্স হচ্ছে আমি টুইটারে এলাম, ঠিক আছে? টুইটারে এলাম, এ দেখো ডান দিকে হচ্ছে এই যে এএনআই দেখতে পাচ্ছ? এএনআই হচ্ছে একটা নিউজ এজেন্সি। যারা নিউজ কন্টেন্ট কাজ করবে তাদের উচিত হচ্ছে এএনআই, পিটিআই, রয়টার্স এই ধরনের যে নিউজ এজেন্সি গুলো সেগুলোকে ফলো করে রাখা এবং কিছুক্ষণ অন্তর অন্তর চেক করা। এখানে দেখো পরপর নিউজ দেয়, এইখান থেকে নিউজ পাওয়া যায়। এছাড়া কি করতে হয়? এছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু টপ সেলিব্রিটিকে ফলো করে রাখতে, একটা লিস্ট করতে হয়। তার মধ্যে ডেফিনেটলি আমরা কঙ্গনা রানাওয়াতকে রাখবো। কঙ্গনা রানাওয়াত আমরা যদি রাখি, এই যে কঙ্গনা রানাওয়াতের পেজ, এই যে আমি কঙ্গনার যে বক্তব্যটা লিখলাম সেটা কিন্তু আমি কঙ্গনা এই যে ফেসবুক লাইভটা করেছে তুমি কিন্তু এইখান থেকে পেয়েছি যে কঙ্গনা কঙ্গনা কি বলেছে। এই এই ফেসবুক লাইভটা তোমরা যদি শোনো এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও একটা একটা লিস্ট করতে হয় যে আমি এই নিউজ ওয়েবসাইটকে আমি ফলো করব। তার মধ্যে এনডিটিভি, ইন্ডিয়া টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া, এরকম অনেকগুলো নামি নিউজ পোর্টাল আছে, সেখান থেকে নিউজ পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি আমি যখন আমি 13 বছর সাংবাদিকতা করেছি আজকাল এবং এবিপিতে।
আমি যেটা খুব ফলো করতাম, আমাদের নিউজ রুম একটা টেলিভিশন বা টিভি রাখা থাকতো, যেখানে শুধুমাত্র নিউজ চ্যানেল চলতো। কোনো কিছু হলেই সেই নিউজ চ্যানেলটা একটা একটা ব্রেকিং দেয়, সঙ্গে সঙ্গে সেটা সম্পর্কে আমরা আমরা গুগলে সার্চ করতে শুরু করতাম। এর বাইরেও ওই যে এএনআই, রয়টার্স, পিটিআই, এগুলোকে যদি ফলো করে রাখা যায়, এরা তো মানে মিনিটে মিনিটে আপডেট দেয়। এইগুলো হচ্ছে মানে খুব ছোট করে বলতে গেলে নিউজ খুঁজে পাওয়ার উপায়। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি যে এই রাইটিংটা লিখবো কোথায়? কি? এই যে লেখাটা, যেগুলো এই কন্টেন্ট রাইটিংটা, এটা কোথায় লিখতে হবে? মানে এই যে আপনি লিখেছেন যে নিউজটা, এটা কোথায় লিখতে হবে? মানে এটা আমি তো মানে এটা তো সিস্টেমেই একটা সফটওয়্যার থাকে লেখার জন্য। আপনারা আপনারা চাইলে অব্র কিবোর্ড ইউজ করে নেবেন, মানে যেটায় বাংলা লেখা মানে সবচেয়ে সহজ, ওয়ার্ডে লিখবেন। আমি যেমন ব্যক্তিগতভাবে এই সফটওয়্যারটা ইউজ করি, এটার নাম হচ্ছে আইবি রাইট। আমি এটা ইউজ করি। তবে কেউ চাইলে অব্রতে লিখতেই পারে। আরো একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে এই যে গুগল ইনপুট টুলে গিয়ে, এটা ইংলিশ করা আছে, এটাকে এই যে এখানে এখানে বাংলা করে নিলে আমি যদি সরি বাংলা এইভাবে লেখা যায়। তারপরে এখান থেকে স্পেশাল ক্যারেক্টার গুলো পাওয়া যায়। আমার হয়তো মনে হলো যে আমি বুলেট পয়েন্ট করে কিছু লিখি, এখান থেকে এরকম করে নেওয়া যায়। তবে সবচেয়ে সহজ হলো অব্র কিবোর্ড ডাউনলোড ডাউনলোড করে নিয়ে ওয়ার্ড ফাইলে লেখা। কিবোর্ডের নাম কি বললেন? সরি, মানে কি কিবোর্ডটার নাম বললেন, সেটা যে ওয়ার্ড ফাইলে লেখার জন্য একটা কিবোর্ড ডাউনলোড করতে বললেন? অভ্র অব্র কিবোর্ড, অভ্র। অব্র অব্র স্পেলিংটা একবার বলবেন প্লিজ। AVRO। ওকে, আর কেউ? হ্যাঁ আচ্ছা, স্যার, একটা কোশ্চেন ছিল। স্বপ্ননীল, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমি ধরুন এই কঙ্গনা রানাউতের ইনসিডেন্টটা আমি গুগলে গিয়ে সার্চ করলাম, তো ওখানে আপনার তো অনেকগুলো আর্টিকেল বেরিয়ে যাবে, এনডিটিভি এরকম বিভিন্ন, বা বাংলা বেরিয়ে যাবে। তো আমি যদি ওইগুলো একবার পড়ি, আমি ইন্টেনশনালি অথবা আনইন্টেনশনালি ওগুলোর ইনফ্লুয়েন্স তো আমার লেখার উপর পড়ে যাবে, তো ওটাই কি কোনো প্রবলেম হবে, না আমার ওগুলো পড়া উচিত হবে না, মানে আমার লেখার আগে? খুব খুব ভালো প্রশ্ন, খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। আমি ডেফিনেটলি এই প্রশ্নটার উত্তর দেবো। তার আগে আমি দেখতে পাচ্ছি দেবাশিস এই আমাদের এই মাস্টার ক্লাসটা জয়েন করেছে। দেবাশিস আছিস? দেবাশিস হ্যান্ড রেজ করেছে কিন্তু উত্তর দিচ্ছে না। দেবাশিস পোদ্দার আছিস? মিউট করা আছে বোধহয়। এনিওয়ে, স্বপ্ননীল, খুব ভালো প্রশ্ন এটা। সেটা হচ্ছে আমরা যখন কাজ মানে নিউজ কন্টেন্ট লেখা শুরু করেছিলাম, আমাদের সিনিয়ররা বলতেন যে 100 লাইন পড়লে তবে হয়তো একটা লাইন লেখার যোগ্যতা বা জায়গা তৈরি হয়। তো সেখানে আমি তো বলবো যে পড়ো, শুধু ইনফরমেশন গুলো না,
শুধু ইনফরমেশন গুলো না। দেখো নিউজ কন্টেন্ট লেখা হচ্ছে একটা রান্না করার মতো। তো সেই রান্নাটা হয়তো মানে ম্যাটারটা হচ্ছে হয়তো চিকেন। এবার সেই চিকেনে কিছুটা নুন পড়বে, চিনি পড়বে, পেঁয়াজ পড়বে, রসুন পড়বে। তুমি সেই চিকেনটা দিয়ে চিকেন কষা বানাবে না চিলি চিকেন বানাবে না চিকেন লাহোরি বানাবে না চিকেন কাবাব বানাবে, সেটা তোমার হাতে। প্রত্যেকের নিউজের ওই কন্টেন্ট লেখার স্টাইলটা বা তার এসেন্সটা আলাদা হয়। এই এই যে ইনফরমেশন গুলোকে মশলার মতো ইউজ করো তুমি। এদের লেখা দ্বারা প্রভাবিত হয়েও না। কি করে একটা নিউজ কন্টেন্ট থেকে ইনফরমেশন গুলো শিখে নিতে হয়, এটা আমি আমি যে কথা প্রথম মাস্টার ক্লাসেও বলেছিলাম যে তোমাদের প্রচুর খবরের কাগজ পড়তে হবে। দিনের কোন সময় খবরের কাগজ পড়বে, কিভাবে পড়বে, কি কি জিনিস নোটিস করবে সেই মাস্টার সেটাই মানে প্রথম মাস্টার ক্লাসে বলেছিলাম। তো সেখানে পড়তে পড়তে একটা বোধ তৈরি হয় যে আমি কোন কথাটা লিখবো, আমি কোন কথাটা লিখবো না, বা কোন শব্দটা আমি ইউজ করব, কোন শব্দটা ইউজ করব না। এই বোধটা তৈরি হওয়ার জন্য কিন্তু খবরের কাগজ পড়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এটা কেউ কোনোদিন তৈরি করে দিতে পারেন না। সিনিয়র সাংবাদিকদের লেখা পড়তে হবে। সিনিয়র যারা মানে লিখছেন তাদের লেখাগুলো পড়তে পড়তে এই বোধগুলো তৈরি হয়। যখন এই বোধটা তৈরি হবে না স্বপ্নিল, তখন দেখবে তুমি প্রভাবিত হবে না। কিন্তু প্রভাবিত হওয়াটা কি খারাপ? সবসময় খারাপ? ডেফিনেটলি না। আমি তোমার আগে একটা অন্য উদাহরণ দিতে পারছি, সেটা হচ্ছে আহ সোনু নিগম। সোনু নিগম যখন বলিউডে তার কেরিয়ার শুরু করেছিলেন, তখন তাকে রফি কণ্ঠী বলা হতো, যে মোহাম্মদ রফির মতো করে গান গায়। এবং সোনু নিজের রফির দ্বারা মারাত্মকভাবে মানে প্রভাবিত। তার মানে কি এই যে সোনু নিগম তার নিজস্ব একটা পরিচয় তৈরি করতে পারেননি, তার নিজস্ব ফ্যান বেস তৈরি করতে পারেননি? ডেফিনেটলি পেরেছেন। প্রভাবিত মানে হওয়াটা কিন্তু খারাপ নয়। যেমন আমি যদি আমার নিজের উদাহরণ আমি যদি দিই, আমি প্রবলভাবে যার নিউজ কন্টেন্ট লেখার দ্বারা প্রভাবিত তিনি আমার তিনি একজন শ্রদ্ধেয় সাংবাদিক, শ্রী অনিন্দ্য জানা, আনন্দবাজার অনলাইনের সম্পাদক। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েক বছর তার কি মানে আমি অনিন্দ্যদার মতো সাংবাদিকের সঙ্গে কাজ করেছি। এই বাক্যটা বললে বোধহয় বড্ড বেশি গ্লোরিফাই করা, বা আমি বলি যে আমি তার অধীনে কাজ করেছি। আমি খুব ফুটিয়ে তার লেখা পড়তাম। আমি তার লেখা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু থেকে প্রভাবিত হয়েছি। তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, প্যারাগ্রাফ কোথায় ভাঙতে হবে, কি করে ছোট ছোট সেন্টেন্স কনস্ট্রাকশন করতে, এগুলো আমি অনিন্দ্যদার লেখা পড়ে শিখেছি। তো কিন্তু আমি কপি করিনি। প্রভাবিত হওয়া যেমন ঠিক নয়, আবার কিছু ক্ষেত্রে ভুলও নয়। তুমি প্রভাবিত হও না, কোনো অসুবিধা নেই তো, কিন্তু কাউকে কারো লেখাকে কপি করে ফেলো না, তার স্টাইলটাকে তুমি কপি করে ফেলো না, প্রভাবিত হও, কোনো অসুবিধা নেই। অন্তত শুরুর দিকে তো মানে আমি তো বলবো যে প্রভাবিত হও, কোনো অসুবিধা নেই। কতটুকু প্রভাবিত হবে, কতটুকু কাগজ থেকে নেবে, এই বোধটা তোমার তোমার খবর কাগজ পড়তে পড়তে তৈরি হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা বলছি যে আজকে আপনি যেটা লিখলেন মানে এই রিপোর্টটা কঙ্গনা রানাউতের ওপরে, ওইটা একটু কাইন্ডলি গ্রুপে পাঠিয়ে দেবেন। গ্রুপে কোন গ্রুপে বলো তো? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি আমাদের, এই যে মানে ওই আমি তো রিপোর্টটাই দেয়। অনেকগুলো নিউজ কন্টেন্ট হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি রয়েছি। আমি কি করে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি যতগুলো রয়েছে আমি সব করতে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। বলছি এই যে রাইটিংটা মানে এটা লিখে তারপরে কি করতে হবে? তারপরে কি করতে হবে? তুমি যে ওয়েবসাইটে তুমি চাকরি করো বা করবে, সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আচ্ছা, ও একটা কথা বলতে ভুলে গেছি, ভালো জিনিস মনে করিয়েছো। এবার ধরো তোমার কপিটা লেখা তো হয়ে গেল, এবার তো সেটাকে আপলোড করতে হবে। তো আমি এখানে
ছবির অপশন দিচ্ছি, এই ছবিটা এবং এই ছবিটা, কোন ছবিটা চুজ করা উচিত? হাসি মুখের ছবিটা না কান্নার ছবিটা? এটা এই যে কপালে হাত দিয়ে কাঁদছে সেটা। হ্যাঁ, রাইট। তার কারণটা হলো থাপ্পড় খেয়ে তো মানে হ্যাঁ করে হাসতে পারে না, একটু মানে কপির মুড বুঝে ছবি সিলেক্ট করতে হয়। আচ্ছা, বুলটি বণিক হ্যান্ড রেজ করেছে, বুলটি কি বলতে চাও বলো? না না, এটা আগে করা ছিল। ও আচ্ছা, ঠিক আছে। দেবাশিস পোদ্দার হ্যান্ড রেজ করেছে, দেবাশিস কি বলবি বল? আচ্ছা, উত্তর পাওয়া যাচ্ছে না, ওদের পালিয়ে চালিয়ে গেছে কোথাও। দেবাশিস নিজেও একজন কৃতি সাংবাদিক। আচ্ছা, সোহিনী দত্ত রায়, সোহিনী বলো। হ্যাঁ স্যার, ওটা ওই আগে হ্যান্ড রেজ করতে বলেছিলেন তখন করেছিলাম। আচ্ছা স্যার, স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বলছি যে এই যে আপনি বললেন রয়টার্স বা এনডিটিভি, এরা তো খবরটা তো অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, তাহলে তাহলে ওদের খবর, ওদের যে রাইটিং গুলো সেটা থেকে সেটাই যদি আপনার যারা ওয়েবে যারা কন্টেন্ট পড়বে তারা তো পড়েই নিচ্ছে আগে থেকে, তাহলে আমারটা আবার নতুন করে পড়বে কেন? তারা যদি আগে যদি রয়টার্স থেকে পিটিআই থেকে যদি খবরটা পেয়েই যায়, এনডিটিভি এদের থেকে খবরটা যদি ওরা ওয়েবসাইটে দেখেই নিল, তাহলে আমার কন্টেন্ট রাইটিংটা তারা পড়বে কেন আবার? কেন? আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দিচ্ছি। দেখা যাক এরা এরা কিভাবে দেয়। এটা আমি পিটিআই খুলছি, ঠিক আছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এরা কিভাবে খবরটা দেয়? যেমন দেখা যাক, ইন্ডিয়ান ফুটবল আইকন সুনীল ছেত্রী রিটায়ার্স ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাজ দ্য স্পোর্টস ফোর্থ হাইয়েস্ট গোল স্কোরার। এই এক লাইনে খবর পড়ে খিদে মিটবে কারো? না। নাকি আমি ওই এক লাইনের খবর পড়ে সন্তুষ্ট হব, নাকি আমি এরকম একটা ডিটেইলড রিপোর্ট পড়বো, এই যে সুনীল ছেত্রী কি বলেছেন, লাস্ট যে ম্যাচটা খেললো সেটার রেজাল্ট কি, এরকম একটা ডিটেইলড রিপোর্ট আছে। তো মানুষ তার পছন্দের ঘটনাটা একটু বিশদে জানতে চায়, সেই কারণেই পড়বে। ঠিক আছে স্যার। স্যার ওটা তো বললেন না যে এই কন্টেন্ট রাইটিং করে তারপরে কি করতে হবে? মানে কেউ যদি কোথাও কাজ না করে, সে যদি লিখতে শুরু করে, তাহলে তারপরে নেক্সট সে কি করবে? কোনটা তোমার ইয়েটা মানে ভয়েসটা একটু ড্রপ করলাম, আমি তোমার প্রশ্নটা পুরো শুনতে পেলাম না। বললাম যে কন্টেন্ট রাইট করে হুম, কি করতে হবে, নেক্সট কি করতে হবে? মানে যদি কেউ কোথাও সার্ভিস না করে তাহলে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি আগের দিনের মাস্টার ক্লাসে আমি দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি সবসময় একটা জিনিস সবাইকে সাজেস্ট করি, সেটা হচ্ছে চাকরিতে যদি কেউ ইতিমধ্যে ঢুকে না গিয়ে থাকে, তাহলে এবং যারা কন্টেন্ট রাইটার মানে হতে চায়, প্রত্যেকের উচিত নিজস্ব একটা করে ব্লগ তৈরি করা, যে ব্লগে তোমরা লিখবে। ব্লগ কি করে তৈরি করে সেটা নিয়ে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং এর মানে ক্লাসে তো ডেফিনেটলি শেখানো হবে। তাও আমি তো মানে শর্টে বলে দিই, এই ওয়েবসাইটটা হচ্ছে wordpress.com। এইখান থেকে গিয়ে যে কেউ এখানে লগ ইন করতে হয়। এখান থেকে গিয়ে যে কেউ নিজস্ব ব্লগ তৈরি করতে পারে, এবং রেগুলার লেখার অভ্যাসটা রাখার জন্য কিন্তু প্রত্যেকদিন ব্লগে একটা কিছু লেখা উচিত এবং পোস্ট করা উচিত। এবার সে লেখা কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে,
এই বিচার করবে জনতা জনার্দন। তাহলে তোমার নিশ্চয়ই একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আজকে ধরো সুনীল ছেত্রী রিটায়ার করলেন, সুনীল ছেত্রীকে নিয়ে একটা লেখো, গুগলে গিয়ে রিসার্চ করে করে সেটা ব্লগে আপলোড করো, করে সেটা ফেসবুকে দাও, 5 জনে সেটা পড়ুক। পড়লে তুমি যে ফিডব্যাকটা পাবে না, রিডারের কমেন্ট, রিডারের রিয়াকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। রেগুলার লিখতে থাকো, ব্লগে আপলোড করতে থাকো, লোকে পড়ুক, লোকে ফিডব্যাক দিক, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাটা মানে উন্নতি করা দরকার। আচ্ছা স্যার, বলছি ক্রিয়েটিভ রাইটিং আর কন্টেন্ট রাইটিং এই দুটো কি এক? না না, আবার আবার হ্যাঁ, মানে এরকম কোনো বিরোধ নেই যে একটা কন্টেন্ট ক্রিয়েটিভ হতে পারে না। সাধারণত আলাদা হয়, কিন্তু আবার একরকম হয়। আচ্ছা স্যার, বলছি যে এই যে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট কি কন্টেন্ট রাইটিং, না কন্টেন্ট রাইটিং এর পার্ট ডিজিটাল মার্কেটিং, নাকি দুটোই আলাদা? না না, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে কন্টেন্ট রাইটিং। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কারো কোনো প্রশ্ন? এই যে কোর্সটা, এটার ব্যাপারে একটু যদি বলেন। আমি আজকে ফার্স্ট ক্লাস করছি। এটা নিয়ে তোমাকে বিদ্যার্থী টিমের সাথে কথা বলতে হবে। তুমি যে গ্রুপে রয়েছো, তুমি নিশ্চয়ই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেই গ্রুপে লেখো যে আমি কন্টেন্ট রাইটিং এর বিষয়ে জানতে চাই। বিদ্যার্থীর কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ তোমার সঙ্গে ফোনে বা মেসেজে কথা বলে নেবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের আমি ধরে নিচ্ছি যে আর কারো কোনো প্রশ্ন আছে? দেবযানী কুন্ডু, হ্যাঁ দেবযানী বলো। আচ্ছা, আমি বললাম এক্ষুনি ওই কোর্সের ব্যাপারে। সরি, না ওই হ্যান্ড রেস করা থাকলে একটু কনফিউজ হয়ে যাচ্ছে। এনিওয়ে, আজকে আমরা মোটামুটি ভাবে খুব সহজ একটা, খুব সিম্পল একটা নিউজ কন্টেন্ট করে লিখতে হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। তো এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এবং খুব বেসিক একটা এক্সাম্পল। আরো এর চেয়ে যত দিন যাবে, যত আচ্ছা বুলটি কিছু বলতে চাও? বুলটি বলো। স্যার বলছি, আমার একটা কোশ্চেন ছিল, মানে কন্টেন্ট রাইটিং এর তো অনেকগুলো ভাগ হয়, যেমন হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং। তো এই নিউজ কন্টেন্ট রাইটিংটা কি ওই ভাগগুলোর মধ্যেই একটা, নাকি মানে? হ্যাঁ, তো আশা করছি আমি সকলের যা যা কোশ্চেন ছিল সেগুলো উত্তর দিতে পারলাম। এই ক্লাস, হ্যাঁ বলো। স্যার এবার কতগুলো ক্লাস পাবো? আপনার কতগুলো ক্লাস পাবো? আমার হচ্ছে ইয়েতে আমার কোথায় 4টে ক্লাস থাকবে। হ্যাঁ, আমার 4টে ক্লাস থাকবে। ওকে স্যার, ঠিক আছে। 4টে নিউজ কন্টেন্ট রাইটিং এর উপর থাকবে, নাকি আলাদা আলাদা কন্টেন্ট রাইটিং এর উপর থাকবে? সায়নী ম্যাডাম তো মানে ম্যাডামের মতো আলাদা ক্লাস তো নেবেন, সেটা আলাদা। এবার নিউজ কন্টেন্ট রাইটিং এর মানে আপনি তো শুধু কন্টেন্ট রাইটিং এর পার্টটাই নিচ্ছেন নাকি অনলি নিউজ কন্টেন্ট রাইটিং এর পার্টটা নিচ্ছেন? আমি শুধুমাত্র নিউজ কন্টেন্ট রাইটিং এর পার্টটা নিচ্ছি। আমি শুধুমাত্র নিউজ কন্টেন্ট রাইটিং এর পার্টটা লিখছি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। স্যার এটা এই কন্টেন্ট রাইটিংটা, নিউজ কন্টেন্ট রাইটিংটা মেইনলি বাংলাতে লিখতে শেখানো হবে, নাকি পাশাপাশি ইংরেজিতে লিখতে শেখানো হবে? না, এটা দেখো, বিষয়টা আমি শুধু টেকনিক গুলো শেখাবো, ঠিক আছে? তারপর তুমি বাংলায় লিখবে না ইংলিশে লিখবে সেটা তোমার ব্যাপার। ওকে স্যার, থ্যাংক ইউ। টেকনিক বাংলার ক্ষেত্রেও যা, ইংলিশের ক্ষেত্রেও যা। একদম ঠিক। হ্যাঁ, কি মানে সেখানে হয়তো আলাদা করে ওরকম
কিওয়ার্ড ইনজেক্ট করাটা সেটা হয়তো আলাদা করে আহ, মানে আলাদা করে হয়তো করতে হবে না, ওরকম করে ব্র্যাকেট দিয়ে কারণ আমি এখানে ডাইরেক্ট ইয়ে পাচ্ছি আর কি। আমি ডাইরেক্ট নরেন্দ্র মোদীর নামটা ইংলিশে লিখতে পারছি, বা চণ্ডীগড় ওয়ার্ডটা আমি ইংলিশে লিখতে পারছি, কিন্তু টেকনিক একই। সেখানেও ওই 5W1H আছে, সেখানেও আবার ওই কোটেশন ঢোকানো আছে, সেখানেও আবার ওই ইন্ট্রোই আছে, আর সেখানে ছবি সিলেক্ট করার নিয়মটাও একই, আলাদা কিছু না। আর কেউ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আচ্ছা, হিমাদ্রি আমাকে না বলছি। সবাই মানে এসব মানে এরকম স্যার স্যার বলে কথা বলো না প্লিজ, আমার কিরকম একটা লাগে। আমি স্যার শুনতে অভ্যস্ত নেই, আমার নাম প্রিয়ম সেনগুপ্ত, আমাকে প্রিয়মদা বললেই মানে বেটার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলছিলাম দাদা, যেটা আমাদের এই যে কোর্সটার মধ্যে শাইনি ম্যাম আগের দিন বললেন যে নিউজ কন্টেন্ট রাইটিংটা প্রেমদা নেবেন। তো এটার ক্ষেত্রেও কি ফ্রিল্যান্সিং রেফারেন্স গুলো আপনিই দেবেন? হ্যাঁ আমি তো অলরেডি একটা রেফারেন্স আমি দিয়েওছি গ্রুপে। না, অ্যাকচুয়ালি আমি এই ক্লাসটা ফার্স্ট করছি, মানে এটা নিউজ কন্টেন্টের ওপরে এটা প্রথম মাস্টার ক্লাস করছি, ওই জন্য আমি। তুমি কি অ্যাডমিশন নিয়েছো? হ্যাঁ, আমার অ্যাডমিশন হয়ে গেছে। আচ্ছা, আমি বোধহয় পরশুদিন না তার আগের দিনই একটা শেয়ার শেয়ার করেছিলাম, একটা ওয়েবসাইটে নিউজ কন্টেন্ট রাইটিং এর ফ্রিল্যান্সের ইয়ে নিচ্ছে। আমি না আচ্ছা, হলে আর একবার শেয়ার করে দেবো। ওকে ওকে, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, ফ্রিল্যান্সিং মেন্টালিটি থাকলে কিন্তু নিউজ কন্টেন্ট রাইটিং এ ফ্রিল্যান্সিং হুম 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 ফ্রিল্যান্সিং এ কিন্তু হবে, কারণ সাংবাদিকতা একটা ফুল টাইম জব। সেখানে হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর একটু সহজে নেই তা না, ফিচার লেখা, ব্লগ পোস্ট লেখা, এরকম কিছু কিছু আছে, কিছু অপশন কম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি আমি আশা করছি যে সকলের যা যা কোয়ারি, প্রশ্ন ইত্যাদি ছিল আমি সেগুলো উত্তর দিতে পেরেছি। মাস্টার ক্লাস আমি যতদূর জানি, মানে আমার কাছে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী বোধহয় আর মাস্টার ক্লাস হওয়ার কথা নয় এই ব্যাচের জন্য। তো এরপরে পেড ক্লাসে দেখা হবে। আহ, এবং আমি তোমরা অ্যাডমিশন নাও বা না নাও, আমি তোমরা যে এই বিষয়টা ইন্টারেস্ট শো করেছো বা এতক্ষণ ধরে যা বকবক করলাম আমি সেগুলো তোমরা শুনলে, তোমরা টাইম দিলে, সেটার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা ইন ফিউচার নিউজ কন্টেন্ট রাইটার হও বা না হও, আমার কাছে, আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, নিয়মিত নিউজ পড়ার অভ্যাসটা রেখো। এটা না অনেক দিকে আমাদের হেল্প করে। এবং কন্টেন্ট রাইটিং এ তোমাদের ইন্টারেস্ট আছে মানে আমি ধরে নিচ্ছি যে লেখালেখির প্রতি তোমাদের একটা বেসিক ইন্টারেস্ট রয়েছে। অতি অবশ্যই, আবারও বলছি, অ্যাডমিশন নাও বা না নাও, নিজস্ব একটা ব্লগ তৈরি করো, সেখানে লেখালেখি করো, লিখতে লিখতে শিখবে। একটা খুব সত্যি কথা হচ্ছে, লেখা কাউকে শেখানো যায় না, বিশেষ করে নিউজ কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমি আবার বলছি, লেখা কাউকে শেখানো যায় না। হ্যাঁ, কিন্তু কি করলে, লেখা সম্পূর্ণ নিজের লজিক সেন্সের উপর ডিপেন্ড করে, কি করলে এই লজিক সেন্সটা তৈরি হবে সেটা সেটা আমরা আমরা গাইড করতে পারি, কিন্তু লিখতে কিন্তু নিজেকেই হবে। তো লিখতে শেখার একমাত্র এবং সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আরো বেশি লেখা, আরো বেশি লেখা, কনস্ট্যান্ট লিখে যাওয়া। নিজস্ব ব্লগ তৈরি করো, সেখানে লেখো। এরপরে নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই দেখা হবে। গুড নাইট সবাইকে।